नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা যুগনায়ক বিবেকানন্দ প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 53। সর্বতোমুখী প্রতিভা। এখানে ব্রাহ্ম সমাজের সহিত নরেন্দ্রের সম্পর্ক বিষয়ে কিছু বলা আবশ্যক। আমরা এই বিষয়ে যুগান্তর পত্রিকায় প্রকাশিত 11ই আগস্ট 1963 শ্রীযুক্ত নলিনী কুমার ভদ্রের স্বামী বিবেকানন্দ ও রবীন্দ্রসঙ্গীত শীর্ষক প্রবন্ধ হইতে কয়েকটি তথ্য উদ্ধৃত করিলাম। নরেন্দ্রনাথ যখন প্রবেশিকা শ্রেণীর ছাত্র তখন থেকেই ক্লাসিক্যাল সঙ্গীত শিক্ষা শুরু হয় তার বেনি ওস্তাদের কাছে। ব্রাহ্ম সমাজে যাতায়াত শুরু করেন তিনি 1879 সাল থেকেই। ওদিকে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে তখনকার দিনে উচ্চাঙ্গ সঙ্গীতের অনুশীলন চলছে পূর্ণোদ্যমে। এই পরিবারের সঙ্গে স্থাপিত হয়েছে আধুনিক ভারতের সর্বশ্রেষ্ঠ সঙ্গীত ভাবুক যদু ভট্টের যোগাযোগ। মহর্ষির পুত্রগণ বিশেষভাবে জ্যোতিরিন্দ্রনাথ ও রবীন্দ্রনাথ ধ্রুপদাঙ্গের গান রচনার দ্বারা ব্রাহ্ম সমাজের সঙ্গীত ভাণ্ডারকে করেছেন সমৃদ্ধ। 1881 খ্রিস্টাব্দের 15ই শ্রাবণ যখন সাধারণ ব্রাহ্ম সমাজের মন্দিরে জমকালোভাবে রাজনারায়ণ বসুর চতুর্থ কন্যা লীলা দেবীর সহিত সঞ্জীবনী পত্রিকার ভাবী প্রতিষ্ঠাতা কৃষ্ণকুমার মিত্রের বিবাহ হয়, তখন রবীন্দ্রনাথ 3খানি ধ্রুপদাঙ্গ সঙ্গীত রচনা করিয়া নরেন্দ্রনাথ প্রভৃতিকে শিখাইয়া দেন এবং যথাসময়ে ডাক্তার সুন্দরীমোহন দাস, কেদারনাথ মিত্র, অন্ধ চুনিলাল ও নরেন্দ্রনাথ গাহেন রবীন্দ্র রচিত দুই হৃদয়ে নদী, সাহানা ঝাঁপতাল, জগতের পুরোহিত তুমি, খামবাজ একতাল, শুভদিনে এসেছ দোহে, বেহাগ, তেতালা এই 3খানি গান ও অন্যান্য সঙ্গীত। এই তথ্যটি রাজনারায়ণ বাবুর কন্যা লীলা দেবীর দিনলিপি হইতে প্রাপ্ত এবং কালিদাস নাগ কর্তৃক প্রথম প্রকাশিত। উদ্বোধন মাঘ 1368। রবীন্দ্রনাথের সহিত যোগাযোগ আরম্ভ হয় 1880 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারির পরে, যখন রবীন্দ্রনাথ বিলাত হইতে ফিরিয়া আসেন। ইহাও স্মরণীয় যে কয়েক বৎসর পরে নরেন্দ্রনাথ যখন এক ভূমিকা সহ একখানি সঙ্গীত সংগ্রহ গ্রন্থ প্রস্তুত করেন এবং বড়তলার চণ্ডীচরণ বসাক ওই গ্রন্থ প্রকাশ করেন, তখন উক্ত গ্রন্থে দুই হৃদয়ে নদী সহ রবীন্দ্র রচিত 10টি গান এবং আরও বহু ব্রাহ্মসঙ্গীত স্থান পাইয়াছিল। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের পৌত্র দীপেন্দ্রনাথ ছিলেন বিবেকানন্দের সহপাঠী। ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনের ভ্রাতুষ্পুত্র নন্দলাল সেনও ছিলেন বিবেকানন্দের সতীর্থ। ঠাকুরবাড়িতে বিবেকানন্দের মেলামেশার প্রসঙ্গে শিল্পাচার্য অবনীন্দ্রনাথ জোড়াসাঁকোর ধারে গ্রন্থে লিখেছেন, বিবেকানন্দ দীপু দাদার দীপেন্দ্র ঠাকুরের ক্লাস ফ্রেন্ড সহপাঠী ছিলেন। তখন দুজনেই পড়তেন কলেজে। আমাদের বাড়িতে বিবেকানন্দ এলে দীপু দাদা কে হে নরেন বলে ছুটে এসে দেখা করতেন। এতই ছিল হৃদ্যতা ও ভালোবাসা। বিবেকানন্দের পাঠোদ্দশায় ব্রাহ্ম সমাজের গান তাকে সর্বদাই উদ্বুদ্ধ করে রাখত।
দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের রচিত অনুপম মহিম পূর্ণ ব্রহ্ম কর ধ্যান, রবীন্দ্রনাথের মহাসিংহাসনে বসি শুনিছ হে বিশ্বপিত, বিষ্ণুরাম চট্টোপাধ্যায়ের রচিত অচল ঘন গহন গুণ গাও হে তাঁহারি, রবীন্দ্রনাথের তাঁরে আরতি করে চন্দ্র তপন, দেব মানব বন্দে চরণ প্রভৃতি গান তিনি প্রায়ই গাইতেন। বিশ্ববিবেক এ সঙ্গীত সাধক স্বামী বিবেকানন্দ, স্বামী প্রজ্ঞানানন্দ 239। শ্রীযুক্ত গিরিজাশঙ্কর রায় লিখিয়াছেন যে নরেন্দ্রনাথের ক্ষুল্ল তাত তারকনাথ দত্ত একসময়ে ব্রাহ্ম সমাজের যুগ্ম সম্পাদক ছিলেন। স্বামী বিবেকানন্দ ও বাংলায় ঊনবিংশ শতাব্দী 172। মোট কথা, এইসব বিভিন্ন উল্লেখ হইতে প্রমাণ হয় যে ব্রাহ্ম সমাজের অনেকের সহিত, বিশেষত জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সহিত নরেন্দ্রনাথের পরিচয় ছিল। ধর্মক্ষেত্রে তিনি মহর্ষির নিকট শিক্ষার্থীরূপে উপস্থিত হইয়াছিলেন, কিন্তু ব্যক্তিগত পরিচয় ঘটিলেও আদি সমাজের সহিত ঘনিষ্ঠতার কোনো প্রমাণ নাই। কেশবচন্দ্রের সহিত তাহার ব্যক্তিগত পরিচয় ছিল। মহেন্দ্রনাথ দত্ত লিখিয়াছেন, কেশববাবু ব্যান্ড অফ হোপ নামে একটি দল গঠন করিলেন। নরেন্দ্রনাথ সেই ব্যান্ড অফ হোপ বা আশার দলে নাম লিখাইয়াছিল। শ্রী শ্রী রামকৃষ্ণের অনুধ্যান, 2য় সংখ্যা 17। ইহা কোন কালের ঘটনা জানা নাই, কিন্তু ইহা হইতে কেশবের নববিধান সমাজে যোগদান প্রমাণিত হয় না, কিংবা ইহাও স্থিরীকৃত হয় না যে কেশবের প্রভাবেই নরেন্দ্রনাথ ব্রাহ্মগণ্ডির মধ্যে আসিয়া পড়িয়াছিলেন। বরং ইহাই সাব্যস্ত হয় যে আত্মীয়, সঙ্গী ও সহপাঠীদের আকর্ষণ তাহাকে ব্রাহ্মদের ও ঠাকুরবাড়ির সহিত পরিচয় করাইয়া দেয়। নলিনীকুমার ভদ্র মহোদয়ের মত মানিয়া লইয়া যদি বলি যে নরেন্দ্র 1879 খ্রিস্টাব্দ হইতেই আদি সমাজে যাতায়াত করিতে থাকেন এবং এই রূপে ওই সমাজের সহিত তাহার যোগসূত্র স্থাপিত হয়, তথাপি তিনি তখন প্রবেশিকা পরীক্ষার জন্য এতই ব্যস্ত ছিলেন যে সে যাতায়াত তেমন ঘন ঘন ছিল না নিশ্চয়ই। অবনীন্দ্রনাথ ঠাকুর অবশ্য কলেজে পাঠকালে যাতায়াতের কথাই লিখিয়াছিলেন। ইতঃপূর্বে 1778 খ্রিস্টাব্দে শিবনাথ শাস্ত্রী ও বিজয়কৃষ্ণ গোস্বামীর নেতৃত্বে সাধারণ ব্রাহ্ম সমাজ স্থাপিত হইয়া গিয়াছে। অতএব রায়পুর হইতে ফিরিয়া প্রবেশিকা পরীক্ষা সমাপনান্তে প্রারম্ভ যৌবন নরেন্দ্রনাথের মনে যখন ধর্ম জিজ্ঞাসা প্রবলভাবে উত্থিত হইয়াছে, তখন তিনি ব্রাহ্ম সমাজের অপর শাখাদ্বয় অপেক্ষা সাধারণ ব্রাহ্ম সমাজের প্রতি অধিক আকৃষ্ট হইয়া পড়েন। তিনি সেখানে নিয়মিতভাবে যাইতেন, প্রার্থনাকালে সঙ্গীতের দলে যোগদান করিতেন এবং আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রিতে নাম লেখাইয়াছিলেন। তিনি কেশবচন্দ্রের নেতৃত্ব স্বীকার করিয়াছিলেন এইরূপ কোনো প্রমাণ নাই, বরং পরবর্তীকালে তিনি এক পত্রে 24 মে 1894 লিখিয়াছিলেন, চন্দ্রসেন ও মজুমদার সরল পথে চলেন নাই, ইহাদের সহিত তাহার ঘনিষ্ঠ সম্বন্ধ ঘটে নাই। তিনি শিবনাথ শাস্ত্রী মহাশয়ের অনুরক্ত ছিলেন, যদিও ইহারও সহিত তাহার সম্পূর্ণ মতের মিল ছিল না। চন্দ্রসেনের প্রতি এই কটাক্ষের জন্য সম্ভবত কোচবিহার বিবাহ দায়ী ছিল। অবশ্য 1883 খ্রিস্টাব্দের 25 জানুয়ারি কেশবের সমাজে যখন ত্রৈলোক্যনাথ সান্যাল প্রণীত নববৃন্দাবন নাটক অভিনীত হয়, তখন নরেন্দ্রনাথ আমন্ত্রণ পাইয়া অভেদানন্দের মতান্তরে ঋত্বিকের ভূমিকায় অবতীর্ণ হন। তবু ইহাতেও নববিধানের সহিত ঘনিষ্ঠতা প্রমাণিত হয় না, কারণ গায়কের অভাব মিটাইবার জন্য সুগায়ক নরেন্দ্রনাথ নববিধানের অনুরোধে
ওই যোগীর ভূমিকা গ্রহণ করেন। নববৃন্দাবন নাটক অভিনয় সম্বন্ধে কথামৃত 4-3-1 দ্য নিউ ডিসপেন্সেশন ফেব্রুয়ারি 18, 1883 দ্রষ্টব্য। ঠাকুর সেই নাটক দেখিতে গিয়াছিলেন। স্বামীজি যখন সাধু সেজে প্লে করতে এলো, তখন ঠাকুর হঠাৎ দাঁড়িয়ে উঠে স্বামীজিকে ওই বেশেই নেমে আসার জন্য বলিতে লাগিলেন। স্বামীজি ইতস্তত করছে দেখে কেশববাবু বললেন, উনি যখন বলছেন নেমে এসো না। তারপর কাছে এলে ঠাকুর ভাবস্থ হয়ে স্বামীজির হাত ধরে বললেন, এই ঠিক হয়েছে, এই ঠিক হয়েছে। সৎকথা, দ্বিতীয় ভাগ, 4-5 পৃষ্ঠা। এই ঘটনার উল্লেখ করিয়া অথচ কেশবও যে এই অভিনয়ে প্রধান ভূমিকায় পওহারী বাবা রূপে নামিয়াছিলেন, তাহা চাপিয়া গিয়া পরবর্তীকালে প্রতাপচন্দ্র মজুমদার মহাশয়ের লেখনী মুখে এইরূপ ইঙ্গিত প্রকাশিত হয়, যেন আমোদপ্রিয় নরেন্দ্রনাথ হালকা মনে থিয়েটার করিয়াই বেড়াইতেন। আবার ইঙ্গিত করিতে যাইয়া মজুমদার মহাশয় ইহাও বলিয়াছিলেন যে, ওই একটিমাত্র অভিনয়ের কাল ব্যতীত অন্য কোনো প্রকারে নরেন্দ্রনাথের সহিত তাহার মিলন ঘটে নাই। যদিও ইহাও মিথ্যা, কেননা স্বামীজির মতে তাহাদের উভয়ের মধ্যে পূর্বেই বন্ধুত্ব প্রতিষ্ঠিত হইয়াছিল। Of this, Majumdar and I were of course old friends. Complete Works, Volume, page 20 এবং Complete Works 3, page 210 দ্রষ্টব্য। Of this, Majumdar and I were of course old friends. Complete Works 5, page 20 এবং Complete Work 3, page 210 দ্রষ্টব্য। এবং তদানীন্তন ব্রাহ্ম সমাজে সুকণ্ঠ নরেন্দ্রনাথ সুপরিচিত ছিলেন বলিয়াই সাধারণ ব্রাহ্ম সমাজ হইতে তাহাকে নববিধানে ডাকিয়া আনা হইয়াছিল। যাহা হোক, এসব অবান্তর বিষয়ের আলোচনার স্থান ইহা নহে। আমরা নরেন্দ্রনাথের আধ্যাত্মিক জীবনের সহিত পরিচিত হইতেই অগ্রসর হইয়াছি, ঈর্ষাপরায়ণ নিন্দুকের স্বরূপ নিবারণ করিতে নহে। নরেন্দ্র ব্রাহ্ম সমাজের প্রতি আকৃষ্ট হইয়াছিলেন একটা আদর্শের টানে। প্রাচীন হিন্দু সমাজ যখন আচার বিচারের বদ্ধ পচা জলে হাবুডুবু খাইতেছে, ব্রাহ্ম সমাজ তখন দাঁড়াইল ভগবান লাভের একটা যুক্তিসম্মত কার্যকর পথ নির্দেশ করিতে। আচার মাত্রে সীমিত না থাকিয়া সমাজের দৃষ্টি আকৃষ্ট হইল নৈতিকতা, নিয়মিত স্বাধ্যায়, ভজন, প্রার্থনা ইত্যাদির প্রতি। পুরোহিতের মধ্যস্থতার পরিবর্তে মানুষকে উৎসাহিত করা হইল সাক্ষাৎভাবে ভগবানকে ডাকিতে। আবার ব্যক্তিগত চেষ্টার পরিপূর্তিকল্পে ভদ্র সমাজের উপযুক্ত সমবেত প্রার্থনা, ভজন ও উৎসবাদিরও ব্যবস্থা হইল। শাস্ত্রের দোহাই না দিয়া যুক্তিকে প্রাধান্য দেওয়া হইল। গুরুবাদ, অবতারবাদ ইত্যাদি এ ধর্মে স্থান পাইল না। সামাজিক যেসব কুরীতির ফলে ভারতীয় সমাজ বহির্জগতে পশ্চাৎপদ, উপহাস্যাস্পদ বা অবহেলিত হইতেছিল, ব্রাহ্ম সমাজ, বিশেষত সাধারণ ব্রাহ্ম সমাজ তাহার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিল। বাল্যবিবাহ নিরোধ, স্ত্রী স্বাধীনতা, জাতি বিভাগের উচ্ছেদ ইত্যাদি সমাজ সংস্কারের ব্যাপারে একদল লোক বেশ মাতিয়া উঠিলেন। আদর্শবাদী যুবকচিত্ত এই প্রকার সক্রিয় চেষ্টায় ও প্রগতিবাদে স্বতই আকৃষ্ট হয়। কিন্তু ওই সমাজের অন্তর্ভুক্ত হইয়াও নরেন্দ্রের মনে একটা অভাব বোধ থাকিয়াই গেল। তিনি চাহিতেন আধ্যাত্মিক অনুভূতি, ঈশ্বর লাভ। শুধু সমাজ সংস্কার, নৈতিক উৎকর্ষ বা বৌদ্ধিক সামঞ্জস্য তাহাকে তৃপ্তি দিতে পারে নাই।
এমনকি সমবেত প্রার্থনা, সঙ্গীত প্রভৃতিও তাহার প্রাণের ক্ষুধা মিটাইতে পারে নাই। নরেন্দ্রনাথের এই কালের আকুতির পরিচয় পাই আমরা আচার্য ব্রজেন্দ্রনাথ শীলের লেখনী মুখে। আমরা তাহার লেখার যে সুদীর্ঘ উদ্ধৃতি দিতেছি, তাহা হইতে পাঠক দেখিতে পাইবেন নরেন্দ্রনাথ বাল্যকালে যেমন, যৌবনেও তেমনি বিধি নির্দিষ্ট স্বতন্ত্র পথেই অগ্রসর হইতেছিলেন। পারিপার্শ্বিক প্রভাব হইতে তিনি সম্পূর্ণ মুক্ত না থাকিলেও তাহার গতিপথ উহা দ্বারা কখনো রুদ্ধ বা পরিবর্তিত হয় নাই। শুধু তাহাই নহে, ব্রজেন্দ্রনাথ শীলের মতো একজন যুক্তিবাদী ও মনীষা সম্পন্ন ব্যক্তিও তাহার বৌদ্ধিক বা হার্দিক স্বাতন্ত্র্যকে ব্যাহত করিতে পারেন নাই। সত্য বটে, শীল মহাশয় স্বীয় আংশিক সাফল্যের কথা উল্লেখ করিয়াছেন, কিন্তু আমাদের মনে হয় শীল মহাশয়ের সে সাফল্য নরেন্দ্রের দৃষ্টিতে তেমন সুদূর প্রসারী হইলে তিনি পরবর্তী জীবনে কখনো না কখনো তাহা স্বীকার করিতেন। স্বামীজির স্বভাবই ছিল এইরূপ যে সামান্য উপকারকেও তিনি বড় করিয়া দেখিতেন এবং বাড়াইয়া বলিতেন। অথচ সত্যবাদী ও সদা কৃতজ্ঞ স্বামীজির বাণী ও রচনাতে শীল মহাশয়ের উল্লেখ মাত্র নাই। শীল মহাশয়ের সহিত তাহার আদান প্রদান সতীর্থদের আলাপ আলোচনার ঊর্ধ্বে উঠিয়াছিল বলিয়া মনে হয় না। শীল মহাশয় নরেন্দ্রনাথকে দর্শন গ্রন্থ ও শেলীর কাব্যের সহিত পরিচিত করিয়া দেওয়ার কথাও বলিয়াছেন। ইহা সত্য বলিয়া ধরিয়া লইলেও শীল মহাশয় নিজেই স্বীকার করিয়াছেন যে এইসব গ্রন্থ পাঠ করিয়াও স্বামীজি তাহার মৌলিক সমস্যার সমাধান পান নাই। যাহা হোক, ব্রজেন্দ্রনাথের বক্তব্য এই: 1881 খ্রিস্টাব্দে বিবেকানন্দের সঙ্গে যখন আমার প্রথম সাক্ষাৎ হলো, তখন আমরা দুজনেই জেনারেল অ্যাসেম্বলিজ কলেজের পণ্ডিত, দার্শনিক ও কবি উইলিয়াম হেস্টির ছাত্র। বিবেকানন্দ আমার অপেক্ষা বয়সে কিছু বড় হলেও আমি তার এক ক্লাস উপরে পড়তাম। বিবেকানন্দ নিঃসন্দেহে প্রতিভাবান যুবক, মুক্ত স্বভাব, বেপরোয়া, মিশুক, সামাজিক সম্মেলনের প্রাণস্বরূপ এবং মধু কণ্ঠ গায়ক, অসাধারণ বাক নিপুণ। যদিও কথাগুলি অনেক সময়েই ব্যঙ্গপূর্ণ ও তিক্ত, পৃথিবীর ভণ্ডামি ও জুয়াচুরিকে তীক্ষ্ণস্বর সহাস্য বাক্যে অবিরত বিদ্ধ করেন। মনে হয় অবজ্ঞার উচ্চাসনে আসেন তিনি, কিন্তু সেটা ছদ্মবেশ। তার দ্বারা আবৃত করে রাখেন কোমলতম হৃদয়কে। সব জড়িয়ে একজন প্রেরণা উদ্বুদ্ধ বোহেমিয়ান, স্বাধীনচেতা ফুর্তিবাজ, অথচ বোহেমিয়ানরা যাতে বঞ্চিত সেই লৌহ কঠিন প্রতিজ্ঞায় সমৃদ্ধ, ভঙ্গিতে অটল ও অভ্রান্ত, অধিকারের দাঢ় নিয়ে কথা বলেন, এবং তার সঙ্গে সঙ্গে আছে চোখে এক অদ্ভুত শক্তি যা সম্মোহিত করে রাখে শ্রোতাদের। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।